নভেল চুমু খাওয়ার ভঙ্গিতে দুহাত বাড়িয়ে প্রিয়তাকে কাছে ডেকে বলল, আসো, আমার বেশি কথা বলা বন্ধ করো। কাম ফাস্ট প্রিয়। প্রিয়তা নিমিষে দূরে সরে দাঁড়ালো, পায়ে টান লাগলো, মৃদু স্বরে আত্মনাদ করলো ব্যথায়। হাত ও পা আগে থেকে অবশ হয়ে আসছিল, এবার পুরোদমে অসারতা বৃদ্ধি পেল। নিরুপায় হয়ে খাটের এক কোনায় গাল ফুলিয়ে বসলো প্রিয়তা। এরপর আরক্ত চেহারায় বলল, আপনি একজন চূড়ান্ত মাপের নির্লজ্জ পুরুষ। নভেল সকালের নাস্তা করে চলে যায়। এটা নিয়ে সাবা আপুরা অয়ন ভাইয়াদের সঙ্গে হাসি তামাশাও করে। বিয়ের পরের দিনই বরের চলে যাওয়া ভালো ইঙ্গিত দেয় না। যদিও ওরা যা ভাবছে তা সত্য নয়, তবুও মনটা খারাপ হলো প্রিয়তার। কেমন বিষণ্ণতা জেগে বসলো। দুপুরের খাবার নিলেও প্রিয়তা খেতে পায়নি। বিকেলে নভেল ফোন করলে টুকটাক কথা বলে কল কেটে দেয়। সন্ধ্যায় পুরোটা সময় ঘুমিয়ে কাটায়, রাতে নিচে নামলো না। সাবা আপুরা আজ চলে যাবে। যাওয়ার আগে প্রিয়তাকে দেখতে চায় না সাবা। নাজনীন বেগম সব শুনে সাবাকে বকাবকি করলেন, ধমকে নানা কথা শুনিয়ে দিলেন। মামের মধ্যে অভিমানের সূচনা ঘটল, অথচ সেসব কিছুই জানতে পারল না প্রিয়তা। একরাশ বিষণ্ণতা নিয়ে বালিশে মুখ গুজে পড়ে রইল। রাত ৮টা। নাজনীন বেগম ভাতের থালা নিয়ে হাজির। প্রিয়তা চোখের ওপর হাত রেখে শুয়েছিল। তাকে দেখে দ্রুত গায়ে ওড়না জড়িয়ে উঠে বসে। চেহারা মলিন হয়ে আছে প্রিয়তার। দেখে সেটা নাজনীন বেগম বললেন, সাবারা চলে গেছে, যাওয়ার আগে স্বীকার করেছে নিজের ভুলগুলো। ওসব কোনো ব্যাপার না আম্মু, ঘটনার পরিপ্রেক্ষিতে সে এমন বলেছে। ওনার জায়গা অন্য কেউ থাকলে সেও এসবে বলতো। ওর এসব বলা উচিত হয়নি। সাবা অন্য কেউ নয়, যার ব্যাপারে ও বলেছে সে ওর ছোট ভাইয়ের বউ। এটা ওর মাথায় রাখা উচিত ছিল। প্রিয়তা খেয়াল করে নাজনীন বেগমের কথার ধাঁচের সঙ্গে নওফিলের কথার ধরন হুবহু এক। মা ছেলে দুজনেরই হঠাৎ নরম হঠাৎ গরম হওয়া স্বভাব। প্রিয়তা ভাতের থালা দেখে বলল, আপনি কষ্ট করে এসব আনতে গেলেন কেন? আমি তো একটু পর নিজে গিয়ে খেয়ে আসতাম। দুপুরে বিশ্বাস করেছিলাম খেয়েছো। খেতে বসেছিলাম, কিন্তু গলা দিয়ে ভাত নামেনি। এখনও রেখে যাব, রাতে খাওয়া হবে না। আর আমার ছেলে ওখান থেকে ফোনের ওপর ফোন দিয়ে আমার রাতের ঘুম হারাম করে দেবে। দেখো মেয়ে, আমার রাতের ঘুম ভীষণ মূল্যবান। নিজের স্বামীর জন্য সেটা নষ্ট করি না, সেখানে তোমার পাগল স্বামীর জন্য নষ্ট করব? দ্রুত খেয়ে নাও, আমি তোমাকে খাইয়ে তোমার বরকে খবর পাঠিয়ে তারপর যাব। প্রিয়তা শব্দ করে হেসে ফেলল। নাজনীন অবাক হয়ে বললেন, হাসছো কেন? আপনারা দুজন একই রকম। একদম না, তোমার বর আমাকে কপি করে। প্রিয়তা হেসে চলেছে। নাজনীন বেগম তাকে খাইয়ে দিচ্ছেন আর নভেলের নানান গল্প বলে শোনাচ্ছেন। কথার মাঝে খাওয়া শেষ। এরপর নাজনীন প্রিয়তাকে বললেন নভেলকে কল করতে। প্রিয়তা নাম্বার ডায়াল করে নাজনীনকে ফোন দিল। নাজনীন ফোন কানে নিয়ে প্রিয়তার হাসি মুখ দেখছে। এই হাসি দেখে শুধু তার ছেলে কেন, উনি নিজেও মুগ্ধ হয়েছেন। মনে মনে ভাবলেন, তার ছেলের পছন্দ একদম তার মতো। কল রিসিভ করে নভেল গদগদ কণ্ঠে বলল, হ্যাঁ বউ বলো, খাওয়া শেষ? কোনো সমস্যা হয়নি তো? সব ঠিক আছে? একা থাকতে পারছো? কাজের চাপ না থাকলে আমি এক্ষুনি চলে আসতাম। কি করব বলো? বোঝোই তো, গুরুত্বপূর্ণ কাজ। না হলে বিয়ের পরের দিন কোনো আহম্মক বউ রেখে চলে আসে। কথা বলছো না কেন প্রিয়? শুনছো? ও বউ। আহম্মক বউ নয়, আপনার মা বলছি। ওপাশ থেকে বিষম খেলো নভেল। স্পষ্ট টের পেলেন নাজনীন। ছেলের কথার সুর শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। তার ওই বদমেজাজি ছেলে বউয়ের মন ভোলানো শিখতে শুরু করেছে। যাক, বাপের মতো হয়নি ভেবে খুশি হলেন তিনি। কিন্তু কথোপকথন দীর্ঘায়িত করতে পারবেন বলে মনে হয় না। তাই ফোন প্রিয়তার কাছে দিয়ে প্লেট নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। প্রিয়তা ফোন কানে দিয়ে বিস্ময় নিয়ে প্রশ্ন করল, কি হলো? আম্মু চলে গেল কেন? আপনার সাথে কথা বলতে চেয়েছিল তো। কি বলছেন আপনি? বলো তুমি, ফোন আম্মুর হাতে দিয়েছো কেন? আগে নিজে কথা বলে দিতে পারোনি? নিজে বললেও বা কি, আম্মু চাইলো কথা বলতে, তাই আগে আম্মুকেই দিলাম। আর 1 মিনিট, ফোন আগে দেওয়ার সাথে বলদ শব্দের সংযোগ কি? প্রথমদিন থেকে দেখছি বর্বরকে অপমান করে চলেছেন। নিজেকে খুব শিয়ানা মনে করেন? খুব শিয়ানা না হলেও তোমার থেকে বেশি বুদ্ধিমান। এবার থেকে ফোন করে আগে নিজে কথা বলবে, তারপর বাকিদের ফোন দেবে। কথার যেন নড়চড় না হয়। আম্মুকে কি বলছেন বলুন তো? যা তাকে বলার কথা নয়। যখন শোনাতে চেয়েছিলাম তখন তো শুনলে না, এখন শুনে কী লাভ? ফোন রাখো। আচ্ছা, এই মেয়ে, ফোন রেখে দেখো। আজ রাতে এসেই তোমাকে সিধে করে ফেলবো। সারাদিন পর শান্তিতে বসে একটু কথা বলছি, আর উনি ফোন কেটে দিচ্ছে। আপনি তো বললেন ফোন রাখো। রাখতে বললেই রেখে দেব? বাকি যেসব বললি সেসব শুনে চলো।
শুধু আমার থেকে দূরে যাওয়ার পথগুলো অনুসরণ করো। সত্যি করে বলো তো, আমার ওপর আগ্রহ নেই কেন? আমার থেকে ভালো কেউ নজরে পড়েছে? পড়লে? কিছু না, আমি আবার বউকে সন্দেহ করি না। খুবই ভালো বর কি না? তবে আসলে কি পড়েছ? প্রিয়তা ঠোঁট চেপে হাসছে। নভেল সিয়ামের সাথে কথা বলছে। তাদের কথা বলা শেষে নভেল পুনরায় বলল, পাওয়া গেছে। আমাকে যেতে হবে। রাত জাগবে না, ঘুমিয়ে পড়ো। নিজের খেয়াল রাখবেন, তুমিও। সুহার জন্য ডাব চিংড়ি করেছে প্রিয়তা, মৃদুলের জন্য হাঁসের ঝোল, বাকিদের জন্য নর্মালি যে খাবার হয় রেগুলার তাই। সুহা আজ কিছু না বলে চুপচাপ খেয়েছে। প্রিয়তা বুঝলো একদিনে বন্ধুত্ব করা সম্ভব নয়, সম্পর্কে সময় দিতে হবে। দুপুরে খেয়ে ছাদে এসেছিল সে। ছাদের দরজা খুলতে মাথার ওপর পানির ঝাপটা এসে পড়ে, সঙ্গে হাসির শব্দ। প্রিয়তা সামনে তাকিয়ে দেখলো মিরাজ, বৃষ্টি ও শফি দাঁড়িয়ে হাসছে। শফি হাসি থামিয়ে ভালো মেয়ের মতো বলল, সরি, আমরা ভেবেছি সুহা। তুমি তো ভিজে গেলে পুরো কাকভেজা হয়ে গেছো। জলদি গিয়ে চেঞ্জ করে নাও, নয়তো অসুস্থ হয়ে যাবে। তখন আবার ভাইয়াকে সব কাজ ফেলে চলে আসতে হবে বইয়ের সেবা করতে। প্রিয়তার নাক টেনে বলল, তোমার ভাইয়া তোমাদের জন্য গিফট কিনেছিল শফি। এসো, সেগুলো নিয়ে যাবে। আমি বের করে রেখেছি সব। ভাইয়া কিনেছে? বৃষ্টি, চল তো গিয়ে দেখি। হ্যাঁ, দ্রুত চল। প্রিয়তাকে এক প্রকার উপেক্ষা করে তাকে পাশ কাটিয়ে চলে গেল সবাই। যাওয়ার আগে বৃষ্টি প্রিয়তার বাহুতে মৃদু ধাক্কা দিয়ে গেল। ধাক্কার জোর ছিল। পেছনের দরজার সাথে পিঠ ঠেকে গেল প্রিয়তার। হালকা ব্যথা পেল পিঠে। শির দ্বারা সোজায় লেগেছে। কেমন অবশ হয়ে উঠল ক্ষণিকের জন্য। কয়েক মুহূর্ত পর ঠিক হতেই সে নেমে এলো নিচে। ঘরে বিছানার ওপর বসে ওরা র্যাপিং পেপার খুলে গিফট দেখছে। পুরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে কাগজের টুকরো, পলিথিন। ওয়াশরুমের সামনে মাটির ফুলদানিটাও ভেঙে পড়ে আছে। মিরাজ বলল, শফি আপু ভুল করে ভেঙে ফেলেছে। কিছু মনে করনি তো ভাবি? না, তোমরা বসো, আমি চেঞ্জ করে আসি। কাপড় নিয়ে প্রিয়তা ওয়াশরুমে ঢুকতেই ভেঙালো শফি। তোমরা বসো, যেন উনি বলবে তারপর আমরা বসবো। আমাদের ভাইয়ের ঘর, আমরা বসবো, শুবো, নাচবো, যা ইচ্ছে তাই করবো। বৃষ্টি বলল, কাচের গ্লাসটা ফেলা উচিত ছিল, হাতে পায়ে ফুটলে ভালো লাগতো। মিরাজ উৎসুক গলা বলল, আমি ফেলবো আপু? শফি বলল, জিজ্ঞেস করার কি আছে, যেভাবে ইচ্ছে জ্বালাবি ওকে। আম্মু কিছু বলবে না তো? আমি আছি না, কিছু বললে আমি দেখবো। প্রিয়ত থ্রি পিস পরে বাইরে আসতে বেখেয়ালে কাচের টুকরোর ওপর পা ফেললো। ব্যথায় আর্তনাদ করে ওঠে নিচে তাকাতেই দেখলো ঘরের ঠিক মাঝখানে পানির গ্লাস টুকরো টুকরো হয়ে পড়ে আছে। বৃষ্টি মেয়েকে চিন্তা দেখিয়ে জিজ্ঞেস করলো, ভাবি কি হলো, ঠিক আছো? প্রিয়তা মাথা নেড়ে জানায় সে ঠিক আছে। আসলে সে কেমন আছে তা কিভাবে প্রকাশ করবে? পাখির রক্ত বের হচ্ছে, মেঝেতে রক্তের ছোপগুলো শুকিয়ে যাচ্ছে দেখে প্রিয়তা দ্রুত ওয়াশরুমে চলে গেল। পা ধুয়ে ফুটে থাকা ছোট কাচের টুকরোটা বের করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা ওড়না ছিঁড়ে ফেললো। সেটা পায়ে বেঁধে চটজলদি বেরিয়ে এলো। একটু পরে নওফেল ফিরবে, দ্রুত ঘর গোছাতে হবে। এভাবে দেখলে ওর খারাপ লাগবে। ব্যথায় পা নিয়ে ঘর ঝাড়ু দিল প্রিয়তা। কাচের টুকরো তুলে ঘরের কোণে থাকা ঝুড়িতে রাখলো। এরপর ঘর মুছে শান্ত হয়ে বিছানায় বসে। শফি জিজ্ঞেস করে, তোমাকে কি দিয়েছে ভাইয়া? প্রিয়তা স্বাভাবিক ভঙ্গিতে 3টি বক্স বের করে দিল। একটাতে ব্র্যান্ডেড পারফিউম, ঘড়ি ও ব্রেসলেট। বৃষ্টি বলল, এসব দেখাচ্ছ কেন? দামি কিছু দেয়নি নাকি? ব্যস্ততা দিতে ভুলে গেছে, এগুলো বিয়ের শপিংয়ের দিন দিয়েছিল, বিয়ের পর কিছু দেয়নি। শফি প্রিয়তার হাতের দিকে তাকিয়ে বলল, আংটিটা তো সুন্দর, দেখি তো। প্রিয়তা খুলে দেয়। শফি নিচের আঙ্গুলে আংটি পরে বলল, আমার হাতে মানিয়েছে না বৃষ্টি? বৃষ্টি সায় দিল। প্রিয়তা বলল, তাহলে ওটা তুমি রাখো, আমার কাছে আরও কয়েকটা আছে, দেখবে? বৃষ্টি বলল, দেখালে কে না দেখে, যদি চাও দেখাতে পারো, পরে যেন বলো না আমরা দেখতে চেয়েছি। প্রিয়তা হেসে নিজের গয়নার বক্স বের করে দিল। শফি ও বৃষ্টি নিজেদের ইচ্ছে মতো পছন্দ করে নিল। সুহাও এসে একটা নেকলেস নিয়ে যায়। সবাই চলে গেলে বিছানা ঝেড়ে সব কিছু ঠিকঠাক করে শুয়ে পড়ে প্রিয়তা। ওদের বুঝতে দেবে না বলে স্বাভাবিক থাকলেও ব্যথা পায়ে, আবার ব্যথা পেয়ে জ্বর জ্বর ভাব এসেছে। চোখ জ্বলছে, তাই আলো নিভিয়ে দিল। প্রিয়তার ঘুম ভাঙিয়ে নফেলে ডাকে। নফেল এসে প্রিয়তাকে জাগিয়ে শাওয়ার নিতে ঢুকেছে ওয়াশরুমে। রাত 11টা। নফেলের এত দেরি হলো কেন আসতে? সন্ধ্যার মধ্যেই তো ফেরার কথা ছিল। পরে ভাবলো হয়তো কোনো কাজ ছিল। সবাই শুয়ে পড়েছে, কেবলমাত্র নাজনীন জেগেছিলেন। প্রিয়তাকে রান্নাঘরে আসতে দেখে প্রশ্ন করলেন, শরীর খারাপ নাকি? তোমাকে ডাকতে গিয়েছিলাম, ঘুমিয়েছিলে বলে ডাকিনি। আম্মু একটু জ্বর জ্বর লাগছে। নাজনীন কাজ ফেলে এগিয়ে এসে প্রিয়তার মাথায় হাত রেখে বললেন, জ্বরে তো গা পড়ে যাচ্ছে,
এমন অবস্থায় বেয়াদবটা তোমাকে নিচে নামিয়ে দিল? কোনো বোধবুদ্ধি নেই, বাপের মতো হয়েছে। উনি জানেন না এত রাতে এসেছে, তাই খাবার গরম করতে আসলাম। আপনি এখনও জেগে আছেন কেন? অভ্যাস। ছেলেটা বাড়ি না ফেরা পর্যন্ত কি চোখে ঘুম আসে? তুমি উপরে যাও, আমি ট্রেন নিয়ে আসছি। গিয়ে শুয়ে থাকো, নড়াচড়া করো না। আচ্ছা। প্রিয়তা উঠে দাঁড়াতেই নাজনীন পুনরায় প্রশ্ন করলেন, তুষার ফুচকা এনেছিল, তোমার জন্য রেখেছিলাম কয়েকটা, ভাতের সঙ্গে নিয়ে আসবো? খাবে এখন? প্রিয়তার চটপটে উত্তর, হ্যাঁ খাবো। নাজনীন হেসে কাজে মনোযোগ দিলেন। ঘরে এসে প্রিয়তা ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে পড়ে। নওয়াফিল ওয়াশরুম থেকে বেরিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বলল, শরীর খারাপ নাকি ম্যাডামের? আম্মু বলল জ্বর। নওয়াফিল সেটা শুনে দ্রুত ছুটে এসে প্রিয়তার কপালে হাত রেখে, এত জ্বর? আমাকে আগে বলনি কেন? ঘরে জ্বরের ওষুধ আছে? না, তোমাকে দিয়ে পারা গেল না। তারও দেখছি মেডিসিন আছে কিনা। নওয়াফিল মেডিসিনের বক্স খুঁজে মেডিসিন পেল না। আম্মুর কাছে থাকতে পারে। নাজনীন ঘরে ঢুকতে বললেন, আমি মেডিসিন সঙ্গে নিয়ে এসেছি, দুজন বসে আগে খেয়ে নে। নওয়াফিল ভাত মেখে প্রিয়তার দিকে তাকালো। নাজনীন প্রিয়তাকে খাইয়ে দিচ্ছেন, অথচ নওয়াফিল ভাবছিল কাজটা সে করবে। খাওয়া শেষে নাজনীন চলে গেলেন। প্রিয়তাও শুয়ে পড়ে। নভেল বিছানার ওপর বসে বলল, বাড়ির কি অবস্থা? ফোনে চাচির কাছে শুনলাম সফি বৃষ্টিরা পুরো বিকেল তোমার সাথে ছিল। পরিবর্তন আসছে? ওরা এখন কথা বলছে, আগে বলতো না, আস্তে আস্তে মিশে যাবে হয়তো। বেশ ভালো। তো জ্বর এলো কেন? পুরনো ব্যথায় নাকি নতুন কাণ্ড বাঁধিয়েছ? আপনার কি আমাকে এই সমস্যার প্রতীক মনে হয়? তাছাড়া কি? এবার দ্রুত বলো কী ঘটেছে। আমি কি জানি, জ্বরের আসতে মন চেয়েছে এসেছে। এখানে আমি কি করতে পারি? আমি কি তাকে ডেকে এনেছি? নওয়াফিল প্রিয়তার ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে গেল। প্রিয়তা খানিকটা সরে যায়। নওয়াফিল ভ্রু কুঁচকে বলল, ফ্লোরে শুতে চাও? তাহলে আস্তে নেমে যাও। সরতে সরতে পড়ে গেলে ব্যথা পাবে। শুধু শুধু শরীরকে কষ্ট দিয়ে কী লাভ বলো? আপনি একটু সরে গেলেই তো হয়। ঘর আমার, বিছানা আমার, বউ আমার, আমি কেন সরবো? আমার তো প্রবলেম হচ্ছে না কাছে আসলে। প্রবলেম তো তোমার হচ্ছে, তুমি সরো। অসুস্থ মানুষকে বিছানা থেকে নামিয়ে দিতে লজ্জা করছে না? আশ্চর্য, আমি কোথায় নামাচ্ছি? আমি তো থাকতে বলছি, শুধু চাচ্ছি দূরে দূরে না থেকে একটু কাছে এসেছো। কিন্তু সরাসরি বললে তুমি বলতে আমি অসভ্য। কি বলতে না? প্রিয়তা উত্তর দিল না। নভের প্রিয়তাকে কাছে টেনে নিল। প্রিয়তা নড়তেই ওর পায়ের ওপর পা উঠিয়ে দিল। আকস্মাৎ ব্যথা পায়ে নফিলের পা পড়া মাত্র প্রিয়তা আহ করে উঠল। নফিলকে বলল, ব্যথা পাচ্ছি নফিল। নফিল ওকে জড়িয়ে ধরে বলল, আমি অতটাও জোর দিয়ে ধরিনি প্রিয়, মিথ্যা বলো না। পায়ের ওপর থেকে পা নামান, পায়ের পুরনো ব্যথা এখনও আছে। নফিল উঠে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে প্রিয়তার পা দেখে বলল, আবার? তোমাকে ইচ্ছা মতো মায়ের দিলে শুধরাবে তুমি প্রিয়। তোমার স্বভাব বদলাতে মার আবশ্যক মনে হচ্ছে। এখনই শুরু করি? শরীরে কোন জায়গাগুলোয় কাটাছেঁড়া বাকি আছে? প্রিয়তা এবারও নিশ্চুপ। নফিল বলল, এখনও কাজ ফুটে আছে, ঠিক করে ড্রেসিং করা হয়নি। প্রিয়তার পায়ে ড্রেসিং করে নফিল শুয়ে বলল, আমার বোনদের আমি চিনি প্রিয়, কি করব বলো? বোন তো, বড়দের ভুলে ওদের এমন অবস্থা হয়েছে। ওদের কিছু বললে ওরা আরও বাড়াবাড়ি করবে। আমি বাড়ি থাকি না, তোমাকে দেখে রাখি কি করে? এসে ধরে 3বার ওদের মিসবিহেভ দেখলে। যদি চাও ঝামেলা মেটানোর আগ অবধি ও বাড়িতে গিয়ে থাকো। কি কি জানতে পারলেন? 2 দিনে কথা বলে 16 দিন পরে ফিরলেন। এত সময় লাগলো কেন? ওদের তো পেয়ে গিয়েছিলেন তাহলে? নফিল হতাশ হলো। বুঝতে পারলো প্রিয়তা যাবে না, সে এখানে পড়ে থাকবে আর এইসব সহ্য করবে। লম্বা দীর্ঘশ্বাস ফেলে নফিল ধীর গলায় বলল, একটা নাম জেনেছে কিন্তু পরিচিত নয়, খুঁজতে হবে তাকে। কি নাম? মাহিন ইকবাল। প্রিয়তা চমকে তাকালো, বলল, ইকবাল আঙ্কেল? আমি এই নামে একজনকে চিনি, কিন্তু উনি তো দেশের বাইরে থাকতেন। নওফিল নিজেকে ধাতস্থ করে বলল, তুমি চেনো তাকে? হ্যাঁ, দাদুর বন্ধুর ছেলে। ছোট থাকতে কয়েকবার দেখেছি তাকে। মাঝে মেধা আপুর জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু তার আগেই আবুর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল বলে ওনারা আর আসেননি। নওফিল হেসে বলল, তোমার এই ইকবাল আঙ্কেলকে যে এবার দ্রুত গ্রামে ফিরতে হবে প্রিয়। তাহের চাচাদের মজুরি অন্তত একবার সরাসরি নিজ হাতে দিক। মাস খানেক পর বাড়ির সবার সাথে মানিয়ে নিয়েছে প্রিয়তা। সুহারাও আজকাল ওকে জব্দ করার চেষ্টা করছে না। সাফায়েত সাহেব সামনাসামনি কিছু না বললেও প্রিয়তা বুঝতে পারছে তিনি প্রিয়তাকে পছন্দ করতে শুরু করেছেন। দুপুরে নওফিল বাড়িতে ফিরেই চেঁচামেচি শুরু করে দিল। প্রিয়তা সিঁড়ির কোণা দাঁড়িয়ে বাবা ছেলের তর্ক শুনছে। নওফিলের ব্যবহারে অত্যাধিক উগ্রতা প্রকাশ পাচ্ছে। বাবা অবশ্য তেমন কিছু বলছেন না, বোঝা যাচ্ছে তিনিও অনুতপ্ততার ভুলের জন্য।
নভেলের উচিত নয় তাকে এতটা কষ্ট দিয়ে কথা বলা। বাড়ির সকলে ভীত সন্তুষ্ট অবস্থায় যে যার মতো কোনা খুঁজে আড়াল হয়েছে। প্রিয়তা নিজেও ভয় পাচ্ছে। নভেলের এই রাগান্বিত রূপ প্রিয়তার বেশ অপছন্দ। এজন্যই প্রথম দিকে নভেলকেও প্রিয়তা অপছন্দ ছিল। রাগ উঠলে নভেলের মাথা কাজ করে না, বেপরোয়া স্বভাবের হয়ে যায়। আজও তর্কাতর্কির এক পর্যায়ে ডাইনিং টেবিলের জগসহ কাচের গ্লাস ভেঙে ফেলেছে। বাবারও রাগ উঠে গেল, সেও টেবিলের ওপর থাকা প্লেটগুলো ছুঁড়ে ফেললেন। প্রিয়তা হতভম্ব হয়ে গেল। দুজনের স্বভাবও খানিকটা এক। অনেক ভেবে প্রিয়তা নিচে নেমে একপাশে দাঁড়ায়। ততক্ষণে নভেল ওর দিকে তাকিয়ে ধমকে বলল, ঘরে যাও। প্রিয়তা শুনল না। নভেল এবার চেঁচিয়ে বলল, ঘরে যেতে বলছি না, কথা কানে যাচ্ছে না? এখনো দাঁড়িয়ে আছো কেন? ঘরে যেতে বলছি। প্রিয়তা শিউরে উঠল, চোখে পানি চলে এসেছে। চোখের পানি ছেড়ে দিয়ে সে খানিকটা উচ্চ স্বরে বলে উঠল, যাব না। আপনাদের চেঁচামেচিতে ভাঙচুরে সারা বাড়ি কাঁপছে। আশেপাশে তাকান, দেখুন সবার কী অবস্থা। এসব কোন ধরনের ব্যবহার নফিল? বাবা যদি কিছু ভুল করেও থাকে তাহলে ঠান্ডা মাথায় কথা বলুন। পরিবারের মধ্যে যদি এমন অস্থিতিশীল পরিবেশ তৈরি করেন তাহলে বাইরে কিভাবে স্থিতিশীল পরিবেশ তৈরি করবেন? সবাই যাদের দিকে তাকিয়ে যাদেরকে ভরসা করে বাঁচছে তাদের যদি এই দশা হয় তাহলে ওদের কি হবে? ঘরের কলহ কমাতে না পারলে গ্রামের কলহ কিভাবে কমাবেন? আমি আছি বলে সমস্যা হচ্ছে, আমি চলে যাব। তবে সমস্যা কমবে? যদি আমি গেলে সব সমস্যা কমে যায় তাহলে আমি চলে যাচ্ছি। একটু সময় দিন, সব গুছিয়ে নিচ্ছি এখনই। সাফায়েত সাহেব হুঙ্কার দিয়ে বললেন, বাড়ির বউ কোথাও যাবে না, যেতে হলে ও যাবে। নফিলও সমান তালে চেঁচালো, এখন খুব দরদ দেখাচ্ছ? ওকে তো এনেছিলে ফুপির মতো মারবে বলে, পরিকল্পনাও তো করেছিলে, করনি? এখন মারো, আমিও দেখতে চাই আমার বইয়ের গায়ে হাত দেওয়ার সাহসকে দেখায়। এই মেয়েটা এসে ধরে তোমার বাড়ির মেয়েদের উগ্র আচরণ দেখেছে, নিজের ধৈর্যের পরীক্ষা দিয়েছে। আজ পর্যন্ত আমি কিছু বলিনি। সুহা, বৃষ্টি, শফি, মিরাজ বা সাবা আবুকে আমি একটা কথাও বলিনি। কি ভেবেছো আমি ভেড়া, ভয় পেয়ে চলি? না, শুধু তোমাদের সম্মান করি, ওদের ভালোবাসি। প্রিয়তা অনুরোধ করেছিল বলে চুপ করে থাকি। কেন ভুলে যাই সবাই? তোমরা যেমন আমার, ওই মেয়েটাও তো আমার। আমাকে ভরসা করে এখানে এসেছে, সব সহ্য করে চুপচাপ আমার সঙ্গে থাকছে, একবার অভিযোগ করেনি। আমার যাতে কষ্ট না হয় তাই সবসময় হাসি মুখ দেখিয়েছে। ওকে চোখের সামনে একটু একটু করে অপমান ও অত্যাচার দেখেও আমি চুপ ছিলাম, এটা ভেবে যে তোমরা তোমাদের অন্যায় বুঝবে, ভুলগুলো শুধরে ওকে কাছে টেনে নেবে, ওর প্রাপ্য সম্মান ভালোবাসা ওকে ফিরিয়ে দেবে। প্রিয়তা ঠায় দাঁড়িয়ে রইল। ঝগড়ার মূল কারণ তাহলে সে নিজে, কিন্তু তাকে নিয়ে ঝগড়া হোক এটা সে চায়নি বলে নওফিলকে কিছু বলতো না। আজ এমনটা হতে দিলে অশান্তি বাড়বে বই কমবে না। তাই সে দ্রুত নওফিলের কাছে গিয়ে ওর হাত ধরে বলল, ঘরে চলুন, এসব নিয়ে পরে কথা হবে। আপনার এখন মাথা ঠিক নেই, যা মুখে আসছে তাই বলছেন, প্লিজ ঘরে চলুন। নওফিল হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয়। নওফিলের সে শক্তির সাথে না পেরে প্রিয়তার চেয়ারের সঙ্গে গিয়ে ধাক্কা খেল। নাজনীন এগিয়ে এসে প্রিয়তাকে ধরে বললেন, নাও, তোমার ছেলে বইয়ের গায়ে হাত তোলাও শিখে গেছে। এটা চেয়েছিলে না, মেয়েটাকে সাজিয়ে এনে শেষ করতে? সাফায়েত এগিয়ে এসে নওফিলের গালে চর বসিয়ে দিলেন। নওফিল আরও ক্ষুব্ধ হয়ে বলল, আমার বউ, আমি মারবো কাটবো যা ইচ্ছে করব। তোমাদের কোনো রাইট নেই আমাকে কিছু বলার। আব্বু, তোকে এই শিক্ষা দিয়েছি আমি? না, যে শিক্ষা দিয়েছো তাতে বিয়ের রাতে ওকে খুন করা উচিত ছিল। দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়নি। আজ ওকে শেষ করে সবার মনের ইচ্ছা পূরণ করব আমি। সুহা ও শফি ছুটিয়ে এসে প্রিয়তার সামনে দাঁড়ায়, কাঁদতে কাঁদতে বলে, ভাবি ভালো ভাইয়া, ওকে মেরো না, আমাদের ভুল, আমাদের শাস্তি দাও, তবু ভাবিকে কিছু বলো না। নফিল কাঠখোট্টা গলায় জবাব দিল, সরে দাঁড়া, ও ভালো হলে ওর ভাগ্য খারাপ যে ও তালুকদার বাড়িতে জন্মেছে, এ বাড়ির চিরশত্রুর মেয়ে প্রিয়। নাজনীন চড়া গলায় সাফায়াতকে বললেন, তোমার ছেলেকে বারণ করো, আমার মেয়ের গায়ে হাত দিলে আমি কিন্তু ওকে ছেড়ে দেব না। প্রিয়তা ভয়ে থরথর করে কাঁপছে। নওফিলকে দেখে মনে হচ্ছে না সে শুধু হুমকি দিচ্ছে। তুষার, মৃদুল ও তুহিন এসে নওফিলকে বলল, ভাই ঠান্ডা হও, দেখো যা হয়েছে হয়েছে, এখন আর উত্তেজিত হয়েও না। ছোট চাচা, মেজো চাচা এসে নওফিলের হাত ধরে বললেন, বাইরে চল, ঘুরে নিয়ে আসি। নওফিল কারোর তোয়াক্কা করল না। প্রিয় অন্যের হাতে মরলে আমার সহ্য হবে না চাচ্চু, তার চেয়ে বরং আমার হাতে মরুক, তাহলে রেগুলার ওকে মারার প্ল্যান করার প্রয়োজন পড়বে না। সাফায়েত শক্ত গলায় চেঁচালেন এবার, কে মারতে চাচ্ছে ওকে? হ্যাঁ মানছি আমি শোধ নিতে চেয়েছিলাম, কিন্তু বিয়ের পর কিছু বলেছি, কিছু করেছি? সবসময় চেয়েছি সব ভুলে নতুন করে শুরু করতে। এই মেয়েটার চেহারা যতবার দেখেছি অনুতপ্ত হয়েছি, অনুতাপের আগুনে দিনরাত জ্বলছি। আর কি করব? কি করতে বলছিস? আমি আমার একমাত্র বোন হারিয়েও সবটা মেনে নিয়েছি শুধুমাত্র তোর মুখের দিকে তাকিয়ে।
তাহলে গতকাল রাতে যারা প্রিয়তাকে মারতে এসেছিল তারা কারা? তারা তোমার নাম কেন বলেছে? তুমি যদি কিছু না বলে থাকো তাহলে ওদের সাহস হবে নওফিলের বউকে মারতে মির্জা বাড়িতে আসার? বলো, কার এত দম আছে? সাফায়েত অসহায় গলায় বললেন, আমি সত্যি কিছু জানি না। নওফিল ফোন করে সিএমকে আসতে বলল। সিএম দুজন লোককে নিয়ে আসে। নওফিল ওদের প্রশ্ন করে। জবাবে তারা সাফায়েতকে দেখিয়ে বলে, মির্জা সাহেব বলেছেন আপনার বউকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে। তুষার ক্ষেপে লোকটা চোয়াল চেপে ধরে, কুত্তা, এখানে এসে আমার পরিবারের ঝড় তুলতে চাচ্ছিস? সিয়াম বলল, ভাই, যে নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে সেটার লোকেশন বের করেছে পুলিশ। কোথায়? গ্রামেই। একুরেট কোথায় বলতে পারেনি। নওফিল বলল, এবার কি বলবে আব্বু? এরপর প্রিয়তার দিকে তাকিয়ে বলল, গুছিয়ে নাও, তোমাকে তোমার বাপের বাড়ি রেখে আসবো। নওফিলের বইয়ের তকমাও দ্রুত ঘুচিয়ে দেব। কয়েকদিন সময় দাও, তালাকনামা পাঠানোর ব্যবস্থা করছি। ছোট চাচা চেঁচালেন, এসব কি কথা নওফিল? সুহা, প্রিয়তাকে ঘরে নিয়ে যা, ভাবির কাছে থাকবি এখন। নওফিল বলল, কি করব চাচা, আমি দিনরাত এত চিন্তা নিয়ে পারছি না। বাইরে মানুষকে ঠেকানোর সামর্থ্য থাকলেও ঘরের মানুষকে কিভাবে আটকাবো? প্রিয়তাকে আমি পছন্দ করে বিয়ে করেছি, সংসার করছি। ওর কিছু হলে গোটা গ্রামে আগুন জ্বালিয়ে দিতে পারি, কিন্তু এই বাড়িতে থাকা মানুষগুলো, তাদের কীভাবে ছাড় দেব? তাদের প্রতি কীভাবে নিষ্ঠুর হব? তার থেকে যাদের মেয়ে তাদের কাছে ফিরে যাক, ওখানে ও সুরক্ষিত থাকবে। পাগল হলি? কে কি বলল তা শুনে বউকে এমন অবস্থা ছেড়ে দিবি? প্রশ্ন যখন পরিবার ও বইয়ের মধ্যে একজনকে বেছে নেওয়ার, তখন বউকে ছেড়ে দিচ্ছি। তোমাদের তো খুশি হবার কথা। সাফাত তার মেজো ভাইকে বললেন, ওকে বাড়ি থেকে চলে যেতে বল নওশাদ, আমি ওর মুখ দেখতে চাই না। নওফিল তেজ নিয়ে বলল, বাড়িটা আমারও। নওশাদ চাচা নওফিলকে টেনে নিয়ে চলে গেলেন। বাকি ভাইয়েরা পিছু নিল। এদিকে নাজনীন ও প্রিয়তাকে নিয়ে সোজা নিজের ঘরে গেলেন। ছেলের মেজাজ ঠান্ডা না হওয়া পর্যন্ত মেয়েটাকে তিনি নিজের কাছেই রাখবেন। সুহারাও থেকে গেল প্রিয়তাকে সঙ্গ দিতে। দুপুর বিকেল সন্ধ্যা বাইরে কাটিয়ে রাতে বাড়ি ফিরল নওফিল। প্রিয়তা তখন নাজনীনের মাথায় তেল দিয়ে দিচ্ছে। সাফায়েত সাহেব ইজি চেয়ারে বসে ম্যাগাজিন পড়তে পড়তে বউ বৌমার গল্প শুনছেন। এমন সময় নওফিল এসে রুড়ো কণ্ঠে বলল, ঘরে এসো। নাজনীন বললেন, আজ রাতে আমার কাছে থাকুক। নওফিলের কঠিন উত্তর, আমার বউ কোথায় থাকবে সেটা আমি ঠিক করব। প্রিয়তা, ঘরে এসো। প্রিয়তা ভয়ে জড়সড় হয়ে বসে। সাফায়েত সাহেব বললেন, প্রিয়তা যখন ইচ্ছে হবে ও তখন যাবে, কেউ যেন জোর করে ওকে নিয়ে যায় না নাজনীন। নওফিল সেসব গুরুত্ব না দিয়ে প্রিয়তার দিকে তাকিয়ে বলল, এখন না আসলে ও ঘরের দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। ভাবার সময় নেই, এক্ষুনি উত্তর চাই আমার। আসবে নাকি আসবে না? প্রিয়তা বসা ছেড়ে উঠে দাঁড়ায়। নাজনীন ধমকে উঠে বললেন, নিয়ে যাচ্ছিস ভালো কথা, কোনো রকম উঁচু গলায়ও যেন না শুনি। নওফিল চলে গেল। নাজনীন কোমল স্বরে বললেন, যাও, কিছু বলবে না, রাগ পড়ে গেছে, তাই নিতে এসেছে। প্রিয়তা মাথা দুলিয়ে যেতে যেতে শুনল, এই মেয়েটাকে মারতে চেয়েছিলে? ছি, মেয়েটা বৃষ্টির বয়সী, ওর দিকে তাকিয়ে নিজের মেয়ের কথা একবার ভাবলে না? কি একগুয়ে জেদ ধরে বসে আছো? এতদিন কিছু বলেনি, কারণ তুমি বলেছো এটা তোমার বোনের বিষয়। কিন্তু আমি আমার বৌমার বেলা চুপ থাকবো না। আমার ছেলের জীবন আমি এসব প্রতিশোধের আগুনে জ্বলতে দেব না, কথাটা মনে রেখো। ঘরে এসে নওফিলকে পেল না প্রিয়তা। মিনিট 10 পরে এলো নওফিল, হাতে একটা প্যাকেট। ঘরে ঢুকে সে প্রথমে দরজা লাগালো, প্যাকেটটা ওয়ার্ড্রোবের উপরে রাখলো। ওয়াশরুমে গেল, ফ্রেশ হয়ে ফিরে এসে শার্ট পাল্টে নিল। এতটার সময় পুরো ঘর নিস্তব্ধতায় ছেয়েছিল। প্রিয়তা নতজানু হয়ে বসে আছে, দুটো চোখ বেরিয়ে আছে শুধু। নওফিল বিছানায় বসে ফোনে চোখ রেখে বলল, খেয়েছো? প্রিয়তা গলা ধরে আসে, কথা বের হয় না। নওফিল এবার এগিয়ে এসে প্রিয়তাকে সোজা করে বসালো। ভয় করছে? নিঃশব্দে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল প্রিয়তার। তোমাদের মেয়েদের একটা মোক্ষম অস্ত্র হলো এটা। নওফিল আলতো হাতে প্রিয়তার চোখের নিচে জমা পানি মুছে বলল, অস্ত্র দিয়ে যুদ্ধ জয় করার ক্ষমতা রাখো। আমার মতো মানুষ তো সামান্য ব্যাপার, দেখিয়ে এদিকে এসো। প্রিয়তা আসলো না। সকলের সামনে তখন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, কত কথা শুনিয়েছিল। নিজ হাতে ওকে খুর করতে চেয়েছে, বাপের বাড়ি পাঠাতে চেয়েছে, তালাক দিতে চেয়েছে। এত কিছুর পর এই বৃষ্টি কথায় গলে নওফিলের বুকে লুটিয়ে পড়তে রাজি নয় সে। তারও আত্মসম্মান আছে, অহম আছে। তার সে অনুভূতিতে নওফিল আজ বিচ্ছেদের সুর তুলল। তাকে সস্তা মনে করে যে নওফিল ভুল করেছে, সেটা নওফিলকে বুঝতে হবে। নওফিল স্তব্ধ হয়ে গেল। প্রিয়তার বাহু ছেড়ে বলল, কি বললে? থাকবো না এখানে। যদি পাঠাতে না চান তাহলে মেরে ফেলুন। কথা দিচ্ছি আমার বাড়ি থেকে কেউ আপনার দিকে আঙুলও তুলবে না। এতে যদি আপনার চিন্তা কমে তবে সেটাই করুন। নওফিল রেগে গেল। প্রিয়তার গাল চেপে ধরে বলল,
কথা বলার আগে দুবার ভাবো না? নেক্সট টাইম যেন এমন না শুনি প্রিয়। প্রিয়তা মুখ ফিরিয়ে বলল, আপনি ভাবেন? না ভাবলে আজ এখানে আমার ঘরে আমার সাথে বসে থাকতে পারতে না। ব্যথা পাচ্ছি নফিল, ছাড়ুন, নয়তো আমিও। কি করবে করো, নাও ছেড়ে দিলাম। প্রিয়তা নফিলের হাতে কামড় বসালো। নফিল বাম হাত এগিয়ে দেয়। প্রিয়তা সেই হাতেও কামড় দিল, একবার, দুবার, তিনবার। শেষে রাগ না কমায় ঘাড়েও দাঁত বসিয়ে দিল। এরপর শান্ত হয়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। নভেল দাগগুলোর দিকে এক নজর তাকিয়ে বলল, আর কামড়াবে নাকি লাইট অফ করে আসবো? প্রিয়তা শুয়ে পড়ে উত্তর না দিয়ে। নভেল লাইট অফ করে প্রিয়তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি প্রিয়, আই এম এক্সট্রিমলি সরি। আমি কথাগুলো ওভাবে না বললে কি করে জানতে এবারে মানুষগুলো তোমাকে কতটা ভালোবেসে ফেলেছে। আজ ওরা এই নফিলকে ছেড়ে প্রিয়তাকে সঙ্গ দিয়েছে। নিজের বাড়ির ছেলেকে ফেলে শত্রুর বাড়ির মেয়ের পক্ষ নিয়ে কথা বলছে। তুমি কি এমনটা চাওনি? সবাই সব ভুলে নতুন করে শুরু করেছে। এখন যদি এই রহস্যের সমাধান করি সেটা বেটার হবে না? একটা ধাক্কা তাও অনিচ্ছাকৃতভাবে দিয়ে ফেলেছি, ভুলটা ক্ষমা করা যায় না? কথা বলো প্রিয়, রাগ না কমলে আরও শাস্তি দাও। তবু কিছু বলো, আমি ইচ্ছে করে তোমাকে আঘাত করতে চাইনি প্রিয়। প্রিয়তা পেটের ওপর থেকে নফিলের হাত সরিয়ে দিল। নফিল চাপা স্বরে বলল, বুঝেছি, তুমি আসলেই ভালো কথার মেয়ে না। ভালো নফিলকে আর সহ্যই হয় না। এবার যতগুলো দাঁতের ছাপ বসিয়েছো আমার শরীরে ততগুলো ফেরত পাবে। বলেই প্রিয়তার ঘাড়ে কামড় বসালো নফিল। প্রিয়তা হতবম্ব হয়ে গেল। নফিলের হাত ধরতে গেলে নফিল ওর দুটো হাত একসঙ্গে এক হাতের মুঠো চেপে মাথার ওপরে ধরে বলল, এবার কি করবে? চেঁচাবো? প্রিয়তা চেঁচাতে পারল না। তার পূর্বেই নফিল সেই অস্ত্রকে অচল করে ফেলার ব্যবস্থা করে ফেলল। চোখ বড় বড় করে তাকিয়ে প্রিয়তা কেবল নিজের অসহায়তা দেখল। এই মানুষটার সাথে সে কখনো পেরে ওঠে না, না বলে না বুদ্ধিতে। মাহিন ইকবাল, তার ছেলে সৌমিক এবং ভাই নয়ন ইকবালকে বেঁধে রাখা হয়েছে। সম্মুখে মির্জা ও তালুকদার গোষ্ঠী বসে আছে। নফিল সবাইকে কিছু বলবে বলে এক করেছে আজ। প্রিয়তা ঘোমটা টেনে মাথা নত করে দাঁড়িয়ে আছে। সবাই মিটিমিটি হাসছে। ভীষণ লজ্জাজনক পরিস্থিতি। তার মধ্যেই এমন চোরের মতো বেঁধে রাখা তিনজনকে দেখে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। নফিলের নিজেরও অস্বস্তি হচ্ছে। শার্টের হাতার জন্য হাত ঢাকলেও কাঁধের ব্যবস্থা করা গেল না। যা একটু কলার মেলে রেখেছিল তুষার এসে সেটা জনসম্মুখে বের করে দিল। রাগে রিরি করছে শরীর। আজকের ঝামেলাটা মিটুক, তুষারকে সে পরে দেখে নেবে। নফিল একে একে তাহের, কাদের, রহিম, মৌসুমি সহ কয়েকজনকে উপস্থিত করলো। এবার সকল তথ্য প্রমাণ দিল যে কারা দুপরিবারের সন্দেহ, হিংসা, প্রতিশোধ স্পৃহা জাগ্রত করেছে। কিন্তু কেন, কার কথা করেছে সেটা জানা বাকি। নফিল বলতে শুরু করলো, আমার দাদা মুসা মির্জা এবং ইউনুস তালুকদারের ঘনিষ্ঠ বন্ধু খালেদ মোর্শেদ। প্রথম দিকে সে কেবলমাত্র তালুকদারের ঘনিষ্ঠতা পেয়েছিল, পরে আমার দাদু তাদের মধ্যে চলে আসেন। ঘটনার সূত্রপাত এখান থেকেই। আমি একটা একটা করে ঘটনা বলে সময় নষ্ট করব না, সংক্ষেপে পুরো ঘটনা জানাবো। তালুকদার ও মির্জার বন্ধুত্ব খালেদ দাদুর পছন্দ ছিল না। প্রথমে তার নজর লাগে, পরে হিংসায় জ্বলে ওঠেন। তার কোনো একটা খারাপ সময়ে তিনি তালুকদারদের কাছে পাননি, পরে তাকে অসহায় হয়ে মৃত্যুকে বেছে নিতে হয়। তার ধারণা মির্জারা না থাকলে তার এই দশা হতো না। তালুকদার তার বন্ধুত্ব সঠিকভাবে নেভাতো, তাই পুরো দোষটা গিয়ে পড়ে মির্জাদের ওপর। এবং তিনি তার মৃত্যুর সময় ছেলেদের জানিয়ে যান, তাকে যেমন অসহায়ভাবে চলে যেতে হচ্ছে ঠিক তেমন করে যেন বাকি দুজনকে যেতে হয়। এই বন্ধুত্ব যেন টিকতে না পারে। তার সেই রত্ন এই মাহিম তালুকদার আর তার ভাই নয়ন ইকবাল। খালেদ দাদুর ইচ্ছে এবং আদেশ জানপ্রাণ দিয়ে পূরণ করেছে। আমার ফুপিকে প্রেমের ফাঁদে যে ফেলেছিল সে এই নয়ন ইকবাল। বিয়ের রাতে পালিয়ে যাবার আশ্বাস দিয়ে যিনি ওয়াদা ভঙ্গ করেন তিনি এই ব্যক্তি। আমার ফুপিকে ফাঁস দিয়ে হত্যা করে যিনি ঝুলিয়েছিলেন তিনি মহান ব্যক্তি, যাকে বিশ্বাস করে তালুকদাররা নিজেদের পাশে রেখেছিল। এতগুলো বছর সে তাদের সাথে থেকে সুন্দর করে দাবার ছক সাজিয়েছে, অথচ কেউ জানতে পারল না এতগুলো বছর এক নাগারে বন্ধুত্বে শত্রুতা সৃষ্টি করেছে। একে অপরকে জান নেওয়ার খেলায় উস্কে গেছে মাহিন ইকবাল। এই তাহের চাচাদের টাকা দিয়ে কিনেছে এরা। দেশে না থেকে নিজেদের সেভ করে ভালো মানুষের নাটক সাজিয়ে বছরের পর বছর এত সুন্দর করে চালিয়ে যাওয়া সহজ নয়। তাদের পরিশ্রম বেশ প্রশংসার যোগ্য, কিন্তু সামান্য একটা বদদুয়া হিংসা আজ এত বছর ধরে এতগুলো মানুষকে যেভাবে পোড়ালো, তারপর এরাই ঠিক করবে আপনাদের কি করা উচিত। আমি শুধু এতটুকু বলবো, আপনার বাবা একজন স্বার্থপর মানুষ ছিলেন ইকবাল আঙ্কেল, যে নিজের স্বার্থের জন্য বন্ধুত্ব শব্দটিকে কলুষিত করেছে। সে মির্জাদের জন্য বন্ধু হারায়নি, হারিয়েছে নিজের স্বভাব ও দোষের জন্য।
আর আপনাদের নিচু মন মানসিকতায় আজ এখানে এই নিকৃষ্ট পরিস্থিতির সৃষ্টি করেছে। আপনাদের বোঝানো আমার কেন কারো পক্ষে সম্ভব না। বোঝার হলে অনেক আগে বুঝতেন, এত বছর ধরা খাওয়া অপেক্ষা করতেন না। মাছের অনেক কথা, অনেক গল্প, অনেক কাহিনী বাদ দিয়েছি। যতটুকু প্রয়োজন শুধু সেটা বললাম। এত বছরের সকল প্রমাণও আপনাদের হাতে তুলে দিলাম। এবার আপনারা দেখুন ওনাদের কি বিচার করবেন। কথাগুলো বৃত্তিষ্ঠা নিয়ে বলে সকলের সামন থেকে সরে এলো নফিল। মূলত এত তুচ্ছ একটা কারণে বৃহৎ এই যুদ্ধ হয়েছে ভাবলেই রক্ত টকবক করে ফুটছে। সহ্য করতে পারছে না। ফুপির কথা মনে আসলে এই মানুষগুলোকে জীবিত দাফন করে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু প্রমাণের খাতিরে বাঁচিয়ে রেখেছে। গ্রামের মানুষ উত্তেজনায় ফেটে পড়েছে। কেউ কেউ ইট পাটকেল ছুটতে শুরু করেছে। তুহিন তাদের কঠোরতা দিয়ে আটকাচ্ছে, মাঝে মাঝে সুযোগও দিচ্ছে সকলের আড়ালে। ইকবাল সাহেবের পক্ষ থেকে অনেকে আসে, কিন্তু তথ্য প্রমাণের সাপেক্ষে কিছু বলতে পারছেন না। সাফায়েত বললেন, আমাকে ক্ষমা করবেন চাচাজান, আপনি ঠিক করুন ওদের কি করা হবে। ইউনুস সাহেবের বুকের ওপর এতগুলো বছর যে শক্ত অপরাধ বোধের পাথর ছিল তা নেমে গেল। নিজের ছেলেকে এতগুলো বছর বিনা দোষে দূরে রেখেছেন, কত অভিশাপ দিয়েছেন ভাবলে চোখ ভিজে আসছে। সবাই অপেক্ষা করছে তার বিচার শোনার জন্য। তিনি কি বলবেন জানতে জনস্রোত থেকে চিৎকার ভেসে আসে। অবশেষে তালুকদার সাহেব নিজের নাতনিকে ডাকলেন। নফিল তার উদ্যোগ দেখে বেশ বিরক্ত। প্রিয়তাকে ডাকা মানে নফিলের এত কষ্ট নদীতে ফেলে দেওয়ার সমান। ইউনুস সাহেব বললেন, এদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা তালুকদার বাড়ির মেয়ে ওরফে মির্জা বাড়ির বউ নেবে। নফিল প্রিয়তাকে ইশারা করে নিজের মতামত জানায়। প্রিয়তা সেটা নাকচ করে দিল। নফিল রেগে এগিয়ে আসতে সাফায়েত বাধা দিয়ে বললেন, চাচাজান যা বলছেন যথার্থ বলছেন, প্রিয়তাকে নিতে দাও সিদ্ধান্ত। প্রিয়তা লম্বা শ্বাস নিয়ে বলল, আপনাদের শাস্তি দিলে যদি যাদের হারিয়েছে তাদের ফিরে পাওয়া যেত তবে শাস্তি দিতে চাইতাম আঙ্কেল, কিন্তু সেটা করে বিশেষ কোনো লাভ হবে না। এজন্য আমি চাই না আপনাদের শাস্তি হোক। আপনাদের শাস্তি দিলে আপনাদের ভিতরে থাকা হিংস্র মানসিকতা ও প্রতিশোধ পরায়ণতা আজীবন এমন থেকে যাবে। কমার বদলে বরং প্রতিশোধ স্পৃহা বেড়ে যাবে। জানি ছেড়ে দিলেও এই নিশ্চয়তা দিতে পারবো না আপনি বা আপনারা নিজেদের সংশোধন করবেন। আমি চাইবো আপনারা নিজেদের ভেতরকার কথা ভাবুন। এই গ্রামের দিকে তাকিয়ে দেখুন, সবাই সুখে আছে, শান্তিতে আছে, যেমনটা থাকতে চেয়েছিল। আপনারা চাইলে এরা ঠিক এভাবে সুখে শান্তিতে থাকতে পারবে। শুধু একবার সবার কথা ভেবে সে চেষ্টা করে দেখুন। আজ আমি আপনাদের জন্য জেল, সংশোধনাগার কিংবা মৃত্যু নয়, ক্ষমা বরাদ্দ করলাম। আপনাদের শাস্তি এটাই যে আপনাদের কোনো শাস্তি দেওয়া হবে না। আজ আপনার পরিবারের সুখের কথা চিন্তা করে পুনরায় হত্যার বা শাস্তির পালাবদলে সূচনা না করে সমাপ্তি টানলামই প্রতিশোধের। আজ সূচিত হবে শান্তি, কিন্তু পুনর্বার আপনাদের এমন সুযোগ দেওয়া হবে না। এরপর যদি আপনারা এরকম কিছু করার চেষ্টা করেন, কারোর ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে আমার স্বামী যা চাইবেন আমি তাতে সম্মতি দেব। আপনাদের জীবনে পরোয়া করব না। প্রিয়তা অসহায় গলায় সাফায়েতকে প্রশ্ন করল, বাবা আপনার কোনো আপত্তি আছে? জানি আমার রায় অনেকের অপছন্দ হবে, সবাই শাস্তি চায় ওদের। আমি চাই আর কোনো প্রাণ যাতে না ঝরে, আর কোনো রক্তপাতের সূচনা যাতে না ঘটে। এবার ওরা যদি নিজেদের সংশোধন করতে না পারে তাহলে আর কিচ্ছু বলার নেই আমার। আপনাদের যেটা ভালো মনে হবে সেটাই করবেন। সাফায়াত গর্বে বুক ফুলিয়ে বললেন, তুমি যা বলছো তাই হবে। আজকের পর থেকে এই বিষয়টা নিয়ে দ্বিতীয়বার কোনো প্রশ্ন উঠবে না। গ্রামে জানিয়ে দাও আগামী সপ্তাহব্যাপী উৎসব হবে। মৃদুল অসন্তোষ নিয়ে বলল, কোনো কারণ ছাড়া? এটার জন্য তো আজ থেকে উৎসব করা যায়। সাফায়েত সাহেব বললেন, কারণ ছাড়া নয়, আগামী সপ্তাহে নফিল ও প্রিয়তা মায়ের আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করা হবে। প্রীতম বলল, তাহলে সকল নিয়ম মেনে বিয়েটা হোক। আজকে আমরা আমাদের মেয়েকে বাড়ি নিয়ে যাব। বিয়ের পর বরের সাথে একেবারে শ্বশুরবাড়ি আসবে। নফিল ফোঁস করে উঠল। প্রীতমের দিকে না তাকিয়ে বলল, শালা জিনিসটাই খারাপ। এরপর প্রিয়তাকে চোখ রাঙালো। প্রিয়তা গতকালের ঘটনার মোক্ষম জবাব দিতে ভুলল না। ততক্ষণাৎ রাজি হয়ে গেল। নফিল কিছু বলতে পারল না। গ্রামের এতগুলো মানুষের সামনে সে বউপাগল প্রমাণিত হলে কদর কমে যাবে। কেউ ওকে ভয় পাবে না। প্রিয়তাকে সবাই কাজে লাগানোর চেষ্টা করবে, এমন হতে দেওয়া যাবে না। দুর্বলতা প্রকাশ করলে শত্রুর শক্তি বেড়ে যায়।